প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, মুক্ত বাণিজ্য রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা, শ্রমবাজার নিয়ে সুখবর। কাল অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বৈঠক, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে জানতে চাইবে সরকারের অবস্থান। খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক কাণ্ডে হাসিনার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, আসামি ১১৩ জন। ধর্মের ভিত্তিতে জাতিকে আর ভাগ করার সুযোগ নেই বললেন জামায়াত আমির, সরকারের কাছে আন্দোলনে শহীদদের স্বীকৃতি দাবি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের ৫০ গ্রাম, দুর্ভোগে হাজারো মানুষ। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। সংক্ষিপ্ত সফরে এসে এমন আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় বিপাকে পড়া ১৮,০০০ শ্রমিককে প্রথম দফায় সহায়তার আশ্বাস দেন ইব্রাহিম। সে সময় প্রধান উপদেষ্টা ইব্রাহিমকে পুরনো বন্ধু আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশেরও পুরনো বন্ধু মালয়েশিয়া। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার দুপুর ২টার দিকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। আনোয়ার ইব্রাহিমকে গার্ড অফ অনার দেয়া হয় বিমানবন্দরেই। বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরাসরি আসেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিকেলে হোটেলের ক্রিস্টাল বলরুমে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত মালয়েশিয়া। এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, তারা বাংলাদেশ থেকে আরও জনশক্তি পেতে চায়, তবে সেই ক্ষেত্রে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা থাকার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। I fully support your position and I believe your effort to ensure that this new Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পুরনো বন্ধু উল্লেখ করে বলেন, বন্ধুর আমন্ত্রণে বন্ধু দেশে এসেছে আনোয়ার। Good omen for us that we have a deep friend coming to see us. My friends, taking advantage of Prime Minister Anwar bin Ibrahim's presence in Dhaka, both of us committed ourselves to revitalize long-standing bilateral issues during our discussions just held. In my conversation, we discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh. প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু কেবল বাংলাদেশের একার সমস্যা না জানিয়ে বলেন, এটি এখন বৈশ্বিক সমস্যা। তাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা চান তিনি। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. Smaller one, but smaller number of people, but the same issue. So we need to find a solution for that. So we work together to ASEAN, to Malaysian government. এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক শুরু কাল। প্রথম দিনই আলোচনায় অংশ নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটির নেতাদের দাবি, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনও সন্তোষজনক না হলেও দেশের পক্ষে ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তারা। বিভ্রান্তি কাটিয়ে ওঠার পাশাপাশি ষড়যন্ত্র এড়াতে নির্বাচনের একটি রোডম্যাপ দরকার বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে
6টি কমিশন গঠন করা হলেও কাজের ধীরগতির জন্য সমালোচনার মুখে সরকার। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে শনিবারের সংলাপে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিতে চায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে কথা বলতে হবে, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা বলতে হবে, আরো প্রশাসনিক কিছু বিষয় আছে যেগুলো আমরা ওনাদেরকে পরামর্শ আকারে দিতে চাই। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের 2 দফা বৈঠক হলেও সংস্কার ও দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে প্রত্যাশিত দৃশ্যমান অগ্রগতি না হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে সংলাপে। বিগত সরকার যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী তারাই বলছে, তারা যাদেরকে বসিয়ে গেছে ওখানে বিভিন্ন পদে তাদেরকে পদায়িত করেছে, বসিয়েছে, সেটার যদি পরিবর্তন না হয় তাহলে তো সংস্কার বা আমরা যেটা প্রত্যাশা করছি পরিবর্তন সেটা সম্ভব না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে সেইভাবে যে পরিবর্তন আসার কথা সেটা আসেনি। মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটা কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই, এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করে সে অনুসারে সংস্কার ও আনুষাঙ্গিক কাজ এগিয়ে নিলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও মত বিএনপির নীতি নির্ধারকদের। অন্তর্বর্তীকালীন হলে তো তাদের একটা সময়ের পরে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দেবে কার কাছে? প্রধান হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই ক্ষমতা ছেড়ে দিয়ে তারা সরকার থেকে বিদায় নিতে পারবে। অতএব এটা তো আমার বিবেচনায় সরকারেরও এটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে গেলে আপনাকে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে আপনাকে যত সত্তর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে দেশের মালিক জনগণের কাছে যেতে হবে। তাদের চিন্তার প্রতিফলনের মাধ্যমে আপনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারবেন। প্রথমে ইনস্টল করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা দরকার বলেও মনে করে বিএনপি। এইসবের ভিত্তিতে প্রস্তাবনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2013 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় মামলা হয়েছে। ট্রাক রেখে ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, নাগরিক অধিকার হরণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্র দলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরীফুল ইসলাম শাওন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 1 নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর ভাগ করার সুযোগ নেই জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশের দুশ্মন তারাই দেশকে বিভক্ত করতে চায়। শুক্রবার সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামায়াত কোনো নতুন সন্ত্রাসী সরকার দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, আর যেন কেউ জনগণের টাকায় কেনা বুলেট সাধারণের বুকে ছোড়ার দুঃসাহস না দেখায়। এ সময় বর্তমান সরকারের কাছে ছাত্র আন্দোলনের শহীদদের স্বীকৃতি দাবি জানান তিনি। সেই সঙ্গে পাঠ্যপুস্তকেও শহীদদের বীরত্বগাথা তুলে ধরার পরামর্শ দেন। সব শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ারও প্রস্তাব দেন জামায়াতের আমির। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না।
টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়েছে শেরপুরের বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। পানিতে নিমজ্জিত 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে কমপক্ষে 20,000 মানুষ। সহকর্মী মুজাহিদুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। টানা বৃষ্টি, উজানের ঢল আর বাঁধ ভেঙে তলিয়ে গেছে শেরপুরের 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। শুক্রবার শেরপুরের সবগুলো নদীর পানি প্রবাহিত হয় বিপদসীমার কয়েকশো সেন্টিমিটার উপর দিয়ে। 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 225 মিলিমিটার। পানির তোরে শেরপুর সদর সহ ঝিনাইগাতি বাজার, উপজেলা পরিষদ, নালিতাবাড়ির শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডলিয়াপাড়া, ভজপাড়া ও সন্ন্যাসী ভিটা এলাকায় ভেঙেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। মহারশী নদী 3খানো ভেঙে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। তীব্র পানির স্রোতে তলিয়ে যায় একের পর এক গ্রাম। পানিতে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর মাখা সড়ক। বন্ধ এলাকার যান চলাচল। যোগাযোগ বিচ্ছিন্নের উপক্রম নন্নি আমবাগান ও নন্নি মধুটিলা ইকো পার্ক সড়ক এবং আমবাগান বাদকুচি সড়কে। ডুবেছে শেরপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরও। প্লাবিত কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ঘরে পানি উঠে ঘর তলিয়ে গেছে। এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছি। জনগণের পাক শাক করে পায় না, হাঁস মুরগির অনেক ওই বন্যায় ভাইসেও জায়গা। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। ভেসে গেছে কয়েকশো পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানায় দুর্গতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরের পর রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই আদালত কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দেন। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে। এ সময় তেজগাঁও থানার রমিজ হত্যা মামলায় সাধন চন্দ্রের 10 দিন ও বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় সমীর চন্দর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাধন চন্দ্রের 7 দিন ও সমীর চন্দ্রের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার চোখে এবং বুকে গুলি করা হয়, পরে তাকে নির্মমভাবে রড দিয়ে, হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধন চন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অবশ্য আসামি পক্ষের আইনজীবীদের দাবি মামলা আর রিমান্ড অযৌক্তিক। প্রচলিত একটা ফরওয়ার্ডিং দিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছে। রিমান্ডে দেওয়ার মতো যৌক্তিক কোনো কারণ এখানে নেই। সাধন চন্দ্র ও সমীর চন্দকে বৃহস্পতিবার রাতে রাজধানীর আলাদা আলাদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্য, ইসরায়েলি বর্বরতা ও ভারতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের নেতারা। এই সময় তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। আপনাদের শেল্টারের জন্য কথা বলে আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন। ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা মহাজোট করে আগামী নির্বাচনে অবতীর্ণ হব। এদেশে ইসলামী শাসন শরিয়া কায়েম করব।
এদিকে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জঙ্গি সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা, ভারতে ইসলাম ধর্ম ও রাসূলকে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে কালো পতাকা ওড়ানোয় তাদের আটক করে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ জানায় আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ৫ আগস্টে ফ্যাসিবাদের পতনের সুযোগে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চট্টগ্রামের অস্থিরতা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি দল হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে স্টুডেন্ট ফর সভরেন্টি। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। স্বৈরাচারের পতনের পর কিছুটা নড়বড়ে হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হচ্ছে মব কিলিং। জাতিগত দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে স্কুল শিক্ষক সোহেল রানাকে। মার্কিন ভারত মদদে উস্কে দেয়া হচ্ছে পাহাড়ে আদিবাসী প্রচারণা ও উপজাতি সন্ত্রাসবাদ। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্টুডেন্ট ফর সভরেন্টি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান সমাবেশে আগত বক্তারা। আমরা কোনো বৈষম্যকে বিশ্বাস করি না, কিন্তু তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এই দেশে থেকে এই দেশের বুকে ছুরি মারার চেষ্টা করো, এদেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদ বানানোর চেষ্টা করো, তোমাদের প্রতিটা ষড়যন্ত্র আমরা রুখে দেব। একই সাথে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পাহাড়ে শান্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। পার্বত্য চট্টগ্রামে এই ভারতের মদতপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলবে। এ সময় চাকুরিতে উপজাতি কোটা বাতিল, বাঙালি সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা, প্রয়োজনে সেনা ক্যাম্প বৃদ্ধি সহ 7 দফা দাবি পেশ করেন সংগঠনের আহ্বায়ক জিয়াউল হক। বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে। দেশের অখণ্ডতা রক্ষা করা এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কমাতে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।